নতুন মিশনে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে দীপালি তো ত্রিপর্ণাকে বলছে যে ত্রিপর্ণা, এখনো পর্যন্ত দশকর্মার বাজারে তো কিচ্ছু এসে পৌঁছায়নি। গাছ কৌটো পুরোহিত মশাই তো কত কি লিখে দিয়েছিল, কিচ্ছুতে এসে এখনো পৌঁছায়নি। ত্রিপর্ণা তো একটু হেসে বলছে যে আমি কি করব, আমার মেয়ের তো বিয়ে নয়, তোমার মেয়ের বিয়ে, তুমি সব দায়িত্ব নাও। দীপালি তো এবার ত্রিপর্ণার কথা শুনেই অবাক। ত্রিপর্ণাকে বলছে যে এ কি কথা বলছো ত্রিপর্ণা, আমি তো তোমার মেয়েদেরকে আলাদা করে কখনো দেখিনি। ত্রিপর্ণা তখন সরাসরি বলছে যে হ্যাঁ দেখেছো তো, এখনো পর্যন্ত আলাদা করে দেখছো। ঠিক তখনই তো সেখানে প্রাচী এসে ত্রিপর্ণাকে বলছে যে বাড়িতে একটা বিয়ে আর তুমি এইভাবে কথা বলছো। ত্রিপর্ণা তখন বলছে যে হ্যাঁ আমি তো ঠিক কথাই বলেছি। আরে আমার জামাইও তো রয়েছে, নিজের জামাইকে বুঝে শুনে বেশ ভালো একটা চেয়ার দিয়ে দিল, আর সে সেখানে বসে চেয়ারম্যান হয়ে ছুরি ঘোরাচ্ছে, সকলের ওপর ছুরি ঘোরাচ্ছে। আর আমার জামাইয়ের কি হবে, তুমি বলো বলো আমার জামাইয়ের কি হবে। দীপালি তখন ত্রিপর্ণাকে সরাসরি বলছে যে দেখো ত্রিপর্ণা, আমি না তোমার সঙ্গে কোনো ঝগড়া করতে আসিনি, আমি শুধু বিয়েতে কি কি লাগবে আমি সেটা বলতে এসেছিলাম। আমি বিয়েতে কোনো ত্রুটি চাই না। ঠিক আছে, তোমার বিয়েতে থাকার কোনো দরকার নেই। এই বলে তো দীপালি যখনই চলে যাচ্ছিল, ঠিক তখনই দীপালি দেখতে পায় যে আয়ুষী আর বিজিৎ নিচে এসেছে। দীপালিতে এবার ছুটে গেছে আয়ুষী আর বিজিতের কাছে, বিজিতকে গিয়ে বলছে যে আমাকে একটা হেল্প করে দেবে। বিজিৎ তখন বলছে যে কি কাজ। দীপালি তখন বলছে ওই যে দশকর্মা ভাণ্ডারের জিনিসপত্রগুলো আনতে হবে। বিজিৎ তখন অবাক হয়ে বলছে যে কি দশকর্মা ভাণ্ডারের জিনিসপত্র আনতে হবে, না না আমি ওইসব করতে পারবো না। আর ওসব কিসের জন্য লাগবে? দীপালি তখন জানাচ্ছে যে কিসের জন্য লাগবে মানে, আজকে তো আমার মেয়ের বিয়ে। আয়ুষী তখন নাটক করতে করতে দীপালিকে সরাসরি বলছে যে তা তুমিই যাও। দীপালি তো এবার রেগে যায়, বলছে যে আমি যাব, আমার এদিকে কত কাজ আছে আর আমি যাব? বাড়িতে এতগুলো ছেলে থাকতে আমি দশকর্মা ভাণ্ডারের জিনিসপত্র কিনতে যাব? আর এদিকে তো আমার ছেলের বাড়ির ছেলের জন্য জিনিসপত্রগুলো কিনতে যাওয়ার আছে। আয়ুষী তখন টোন কেটে কেটে বলছে যে তা তোমার ছোট জামাইটা কোথায়, সে তো এইসব কাজ ভালোই পারে, দশকর্মা বাজার ঘাট এগুলো তো করতে বেশ ভালোই পারে। তাকে তোমরা কি করলে, তাকে তোমরা স্যুট বুট পরিয়ে ওই ব্যবসার কাজে পাঠিয়ে দিলে। ব্যবসাটা এবারে পুরো লাটে তুলে দেবে, ওই ব্যবসাতে লাল বাতি জ্বালিয়ে দেবে, তুমি দেখে নিও। ঠিক তখনই তো সেখানে তটিনী চলে আসে। তটিনী এসেই বলছে যে আয়ুষী, আমার বর কিন্তু ওখানে ব্যবসা লাটে তুলতে চায়নি, আর তুই না এইভাবে আমার বরের সঙ্গে কথা বলবি না। আয়ুষী তখন বলছে যে কেন, আমি বলবো না কেন, আমি তো কোনো কিছু ভুল কিছু বলিনি। ওই সত্যজিৎ মুখার্জির মাথায় হাত বুলিয়ে তো খুব তো সুন্দর করে ওই কোম্পানিটাকে পুরো গ্রাস করে নিলি। এখন তোর বর আমাদেরকে যা যা বলবে সেগুলি সেই কথাতে আমাদের উঠতে বসতে হবে, তাই তো? বাহ কি সুন্দর। ঠিক তখনই তো সেখানে ভূমিকা চলে আসে। ভূমিকা এসেই তটিনীকে বলছে যে হ্যাঁ আমারও কিন্তু খুব খারাপ লেগেছে। তটিনী তো এবার ভূমিকার কাছে যায়। ভূমিকা তখন তটিনীকে বলছে যে হ্যাঁ তটিনী, আমারও কিন্তু সত্যি খুব খারাপ লেগেছে। আমার বরকে দিয়ে কিন্তু অফিসে কফি সার্ভ করানো হয়েছে, ইভেন ভানুকে দিয়েও পর্যন্ত করানো হয়েছে। বাহ তটিনী বাহ, তুই তো এই বাড়ির পুরো মানচিত্রটাই পাল্টে দিলি, এক তীরে সমস্ত পাখি মেরে দিলি। বলতে হবে কিন্তু তুই কিন্তু খুব ভালোই শিকারী। তবে প্ল্যানটা কার ছিল, তোর না তোর বরের? তটিনী তো এবার রেগে যায়, বলছে বৌমণি তুমি কিন্তু আমাকে আননেসেসারি অপমান করছো। ভূমিকা তখন বলছে যে না, আমি কোনো কিছু আননেসেসারি বলছি না, যা বলছি সমস্ত কিছু ফ্যাক্ট বলছি। আমি কিন্তু চিরকাল তোদেরকেই সাপোর্ট করে এসেছি, এ বাড়ির মেয়েকে এই বাড়ির বরকে। কিন্তু এটা কি তটিনী, আমার বরকে দিয়ে অফিসে কফি সার্ভ করানো হলো, তাও আবার ওদের স্টাফদের সামনে। ও কি কোনো চাকর বাকর নাকি? তটিনী তো রেগে মেগে বলছে যে প্লিজ বৌমুনি এসব কি কথা বলছো। ভূমিকা তখন তটিনীকে বলছে যে তটিনী প্লিজ আমাকে না চোখ দেখাস না, চোখটা না তুই অন্য কোথাও গিয়ে দেখা। এটা তো মানতেই হবে আর এটা তো বলতেই হবে যে তোর বর কিন্তু বেশ শেয়ানা। ও তোর বর কিন্তু খুব ভালো করে বুঝে গিয়েছিল যে চাকরি বাকরি করে কিচ্ছু হবে না, তাই জন্য স্যুট বুট পরে আমাদের কোম্পানির চেয়ারে গিয়ে বসে পড়লো। ওয়াও তটিনী, তোর বর কিন্তু হাততালি ডিজার্ভ করে, এই বলেই তো ভূমিকা হাততালি দিচ্ছে। ঠিক তখনই তো সেখানে প্রার্থনা চলে আসে। প্রার্থনা এসেই বলছে যে ওইসব কথা কাকে বলছো, ওর গায়ে তো পুরো গন্ডারের চামড়া হয়ে গেছে। তটিনী তো এবার রেগে মেগে গিয়ে যেই প্রার্থনাকে চড় মারতে যাবে, সঙ্গে সঙ্গে তো প্রাচী আটকে নেয়, বলছে যে ছোট্টি ভাই প্লিজ, এই বাড়িতে তো আজকে বিয়ে, থাক না। তটিনী তো এবার রেগে মেগে সকলকে বলছে যে কাউকে এই বিয়ে নিয়ে একদম চিন্তা করতে হবে না, কাউকে কিচ্ছু আনতে হবে না। তটিনী তো এবার দীপালির কাছে গেছে, দীপালিকে গিয়ে বলছে যে মা তুমি গিয়ে ড্যাডিকে বলো যে ড্যাডিকেও চিন্তা করতে হবে না, তোমার জামাই আজকে সবটা নিয়ে আসবে, তোমার জামাই যখন বলেছে ও সবটা করে দেবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জামাইকে একবার ফোন করে দেখছি। বিজিৎ তো এবার তটিনীকে অপমান করছে, বলছে ফোন করে কি হবে, ও হয়তো এখন ব্যাংক থেকে কিছু টাকা তুলছে, ও হয়তো স্টাফদের সঙ্গে বিজি আছে, আর কখনো তো বাপের জীবনে এত টাকা দেখেনি, তাই জন্য এত টাকার লেনদেন করতে ওর বেশ ভালোই লাগছে। ও তো ওই 600 স্কোয়ার ফিটে থাকা একজন টিপিক্যাল করপর্তা বাঙালি,
যার না আছে কোনো ক্লাস, না আছে কোনো সোসাইটি। তটিনী তো এবার রেগে মেগে বিজিতকে বলছে যে বিজিত, তুমি কিন্তু নিজের মুখটা সামলে রাখো, নইলে কিন্তু আমিও নিজেকে সামলাতে পারবো না। ভূমিকা তো তখনই তটিনীকে বলছে যে তটিনী, ও কিন্তু এই বাড়ির জামাই, তুই কেন ওর সঙ্গে এইভাবে কথা বলছিস? ত্রিপর্ণা তখন বলছে যে হ্যাঁ, আমি তো তখন থেকে এটাই বলে যাচ্ছি যে ও শুধু ওর সঙ্গে খারাপ ব্যবহারই করে যাচ্ছে। প্রাচী তখন বলছে যে এর থেকে কি কোনো ভালো ভাষা ইউজ করতে পারে ও, বা তুমি কি সেটার আশা করতে পারো, বা তুমি যোগ্য? আয়ুষি তো তখনই প্রাচীকে বলছেই একদম তুই চুপ করে থাক, বেশি না ট্যাক ট্যাক করে কথা বলিস না। প্রাচী তো উল্টে আয়ুষিকে ঝেড়ে দেয়, বলছে তুই না একদম বেশি কথা বলবি না, জেঠু ঠিক লোককেই দায়িত্বটা দিয়েছে, সঠিক লোককে দায়িত্ব দিয়েছে। দীপালি তো এবার সকলকে শান্ত করছে, বলছে যে প্লিজ এবার সবাই চুপ করো, আজকে আমার মেয়ের বিয়া, তোমরা এইভাবে অশান্তি করছো। ঠিক তখনই তো সেখানে নন্দিনী চলে আসে। নন্দিনী এসেই বলছে যে এর থেকে তো রেজিস্ট্রি করে বিয়ে করাই লাভ ছিল, মিছিমিছি সানাই টানাই বাজিয়ে লোককে ইনভাইট করে নিমন্ত্রণ করার তো কোনো দরকার ছিল না। আয়ুষি তখন নাটক করতে করতে বলছে যে হ্যাঁ দা, এই কি আর বলবো, লোক হাসাবে আর কি করবে। আর দেখ, তুই যত মানিস বা না মানিস, তুই কিন্তু বিধবা, 10 বছর আগে অনেক কিছু ঘটে গেছে। কথাটা শুনেই তো বাড়ির সকলে এবার খুব রেগে যায়। তটিনী তো রেগে মেগে গিয়ে আয়ুষিকে বলছে যে আয়ুষি, একদম চুপ করে থাক, তুই না আর একটাও বাজে বাজে কথা বলবি না। তটিনী তো এবার নন্দিনীর কাছে গেছে, নন্দিনীকে গিয়ে বোঝাচ্ছে যে দিদি, তুই কিচ্ছু ভাবিস না, তুই একদম চিন্তা করবি না, সব কিছু ঠিকঠাক ভাবে হবে। আমি আর আমার বর মিলে না সব কিছু ঠিক করে দেবো, বিয়েটা তুলে দেবো, দেখিস। কাউকে প্রয়োজন নেই আমাদের, এই বলি তো তটিনী কাউকে যেন ফোন করতে যাচ্ছিল। দীপালি তখন তটিনীকে বলছে যে কাকে ফোন করছিস? তটিনী তখন বলছে যে তোমার জামাইকে। মা, তুমি একদম ভাববে না, আমি তো বলছি তোমার জামাই আর আমি মিলে বিয়েটা ঠিক তুলে দেবো। অপরদিকে দেখা যাচ্ছে মায়া তো একটা গাড়িতে বসে বসে একটা কোম্পানির ওপর ফলো রাখছিল। দেখা যাচ্ছে যে কোম্পানির বাইরে একটা বড় লরি ঢোকে, লরির ভেতর থেকে অনেক গুন্ডারা সব লেবে আসে, লেবে এসেই লরির ভেতর থেকে বোঝাই করা মাল সব ভেতরে ঢোকাচ্ছে। মায়া তো এবার সঙ্গে সঙ্গে পরশুরামকে ফোন করেছে, পরশুরামকে ফোন করে বলছে যে একটা বড় ভ্যান এসে সামনে দাঁড়িয়েছে। পরশুরাম তখন সরাসরি বলছে যে মায়া, তুমি নজর রাখো, আর ওখানে কি হচ্ছে আমাকে বলো। মায়া তখন পরশুরামকে বলছে যে হ্যাঁ, অনেকগুলো লোকজন নামলো, তারপরে ওর ভেতরে মালপত্রগুলো নিয়ে সব গোডাউনের ভেতরে নিয়ে যাচ্ছে। পরশুরাম তখন মায়াকে বলছে যে মায়া, আমি ঠিক জানতাম যে ওখানে ওই সব কিছুই হবে, তুমি ওদের ওপর নজর রাখো, আমরা এক্ষুনি যাচ্ছি। পরশুরামরা তো আর বেশি দেরি করে না, পরশুরাম আর বলরাম চলে পৌঁছে গেছে সেই গোডাউনের সামনে গাড়ি নিয়ে। পরশুরাম তো গাড়ি থেকে নেমেই বলরামকে বলছে যে বলরাম, মায়াকে এক্ষুনি পজিশন নিতে বল। বলরাম তো সঙ্গে সঙ্গে ফোন করে মায়াকে পজিশন নিতে বলে। মায়া তো গাড়ি থেকে নিয়ে লেবেই বন্দুকটা হাতে করে নিয়ে পজিশন নিয়ে নেয়। এদিকে পরশুরাম আর বলরামও তো বন্দুকটা নিয়ে একটা আড়ালে গিয়ে সমস্ত কিছু নোটিস করছে। পরশুরাম তো এবার যখনই অ্যাকশনটা নিতে যাবে সঙ্গে সঙ্গে তো পরশুরামের ফোনটা বেজে ওঠে। পরশুরাম ফোন তুলতেই তটিনী পরশুরামকে বলছে যে তুমি কোথায় আছো? পরশুরাম তখন বলছে যে কেন? তটিনী তখন জানাচ্ছে যে জানো তো, দর্শকর্মার বাজার এখনো এসে পৌঁছায়নি। দিপালি তো এবার তটিনীর হাত থেকে ফোনটা নিয়ে পরশুরামকে বলছে যে বাবা, জানো তো এখনো দর্শকর্মার বাজার এসে পৌঁছায়নি, গাছ কৌটো, তারপর আরো কত কি সব, অনেক বড় লিস্ট বাবা। তারপর জামা কাপড়ও কিনতে যেতে হবে, ছেলের জন্য জামা কাপড়, জুতো সব কিছু কিনতে যেতে হবে। কিছুই তো এখনো পর্যন্ত কেনা হয়নি। আমার না খুব ভয় লাগছে বাবা, আমার যদি বিয়েতে কোনো ত্রুটি থেকে যায় তাহলে কিন্তু ওরা ছেড়ে কথা বলবে না মেয়ের বাড়িকে। পরশুরাম তখন জানাচ্ছে যে আপনি চিন্তা করবেন না, সন্ধ্যাবেলার মধ্যে আমি সব কিছু নিয়ে চলে আসব। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে পরশুরাম এই মিশনে গিয়ে বড়সড় কোনো বিপদের মধ্যে পড়তে চলেছে, মানে জীবন সংকটের মধ্যে। আপনাদের কি মনে হচ্ছে? কমেন্টে আপনাদের মতামতটাও অবশ্যই জানাবেন।